হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার। লাস্ট ক্লাসে পলিটির ইন্ট্রোডাকশন ভিডিও নিয়ে আমরা আলোচনা করেছি। সেখানে দেখেছি যে আমরা যে পলিটির সিলেবাসটা কি হবে। লাস্ট ক্লাসে অলরেডি আমি অ্যানাউন্স করেছিলাম যে ফার্স্ট টপিক পলিটির হতে চলেছে কি প্রিএমবেল। সো আজকে আমরা আলোচনা করব কি প্রিএমবেল সম্পর্কে। তো প্রিএমবেল বিষয়টা কি সেটা বেসিক্যালি বলা হয় বাংলায় প্রস্তাবনা। যে কোনো বইয়ের স্টার্টিং এ বা লাস্টে আমরা দেখি একটা সারাংশ রয়েছে, তাই না? সেই সারাংশটুকু পড়লেই আমরা সেই যে গল্পের বিষয়বস্তু বা সেই বইয়ের মূল জিনিসটা কি সেটা সম্পর্কে আমরা আইডিয়া একটা পেয়ে যাই। ঠিক প্রস্তাবনা জিনিসটা এমনই, যেটুকুটা আমরা পড়লে যে আমাদের কনস্টিটিউশনটা কেমন, ঠিক আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশনের নেচারটা কেমন, এর মূল যে লক্ষ্যগুলো কি কি রয়েছে, অ্যাসপিরেশন গুলো কি রয়েছে, সেই পুরোটাই কিন্তু আমরা এখান থেকে বুঝতে পেরে যাই। ইন্ডিয়ান পলিটিক্যাল স্ট্রাকচারটা কেমন, এর নেচারটা কেমন, ঠিক আছে, এখানে কি প্রকারের রাইটস আছে, সেই সমস্ত কিছুই কিন্তু এই প্রিএমবেল এর মধ্যেই রয়েছে। এটাকে যদি আমরা এলাবোরেট করি তাহলে কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনটা কেমন সেটা আমরা বুঝতে পারি। সো বেসিক্যালি প্রিএমবেল জিনিসটা কি তোমরা আশা করি বুঝতে পারলে। আর প্রিএমবেল এটা কোথা থেকে নেওয়া হয়েছে, বেসিক্যালি এটা সোর্স যদি আমি বলতে যাই, যে অবজেক্টিভ রেজলিউশন, ঠিক আছে, অবজেক্টিভ রেজলিউশন থেকে, ঠিক আছে, এটা কার দ্বারা দেওয়া হয়েছিল? বাই জওহরলাল নেহরু, ঠিক আছে। এটা তোমরা মাথায় রাখবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা কিন্তু এক্সামে এসে থাকে যে অবজেক্টিভ রেজলিউশন থেকেই কিন্তু আমাদের প্রিএমবেল এর সোর্স, এটা বেসিক্যালি আমরা বলতে পারি। সো আমাদের প্রিএমবেলটা দেখতে কেমন সেটা আমরা একটা আউটলুক করে নিই। এই প্রিএমবেলটা কিন্তু প্রত্যেক বইয়েরই স্টার্টিং এ দেওয়া থাকে। তোমরা অনেকেই হয়তো দেখেছো, হয়তো এড়িয়ে গেছো, আগে হয়তো ফলো করোনি, কিন্তু এখন তোমাদের এক্সাম পার্সপেক্টিভে কিন্তু এটা পড়তে হবে। সো পড়ার পার্সপেক্টিভে, পড়ার সুবিধার্থে আমরা কিন্তু প্রিএমবেলকে চার ভাগে ভাগ করতে পারি, মানে সরি, চার ভাগে মানে চারটা পার্ট করতে পারি এর, ঠিক আছে। এক একটা পার্ট নিয়ে আমরা আলোচনা করবো। ফার্স্টলি এখানে আমরা দেখছি যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, ঠিক আছে। এই পার্টটুকু বেসিক্যালি, এই উই দ্য পিপল অফ ইন্ডিয়া, ঠিক আছে, এটা যদি ফার্স্ট পার্ট বলি, এই ফার্স্ট পার্টটা আমাদের কি বোঝায়, যে এটার অথরিটি বোঝায়, ঠিক আছে, যে এই যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া অর্থাৎ আমরা আমাদেরকে নিজেদেরকেই এই কনস্টিটিউশনটা দিচ্ছি। সো এটা সোর্স কোথায়, যে আমরা পিপল, ঠিক আছে, অথরিটি কি, যে পিপল এখানকার যে নাগরিক তারাই কিন্তু এখানে সোর্স। অর্থাৎ এই যে সংবিধান সভা, আমরা জানি যে সংবিধান সভা আমাদের যে কনস্টিটিউশন, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে আমাদের কনস্টিটিউশনটা লিখেছে, তারা কাদের মাধ্যমে নিযুক্ত হয়ে সেখানে গেছে, পিপলের মাধ্যমে। সো আলটিমেটলি কনস্টিটিউশনের যে অরিজিনাল সোর্স কারা, পিপল অর্থাৎ জনগণ থেকেই কিন্তু তারা পাওয়ার ড্রাইভ করে বেসিক্যালি। অর্থাৎ যদি নাগরিকরা চায় তাহলে কিন্তু এটা চেঞ্জ করা যেতে পারে। বেসিক্যালি তোমরা এইটুকুটাই মনে রাখো। আর তারপরে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা পার্ট, সেটা হচ্ছে কি সেকেন্ড পার্টটুকু, সেটা হচ্ছে কি যে সভারিন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক, ঠিক আছে। এই পার্ট সেকেন্ডটুকু এখান থেকে কি বোঝায়, যে ইন্ডিয়ান পলিটিক্যাল নেচারটা কেমন, ঠিক আছে, এটার নেচারটা বোঝায়। বেসিক্যালি নেচার কেমন, যে সভারেইন। তো এক একটা পার্ট আমরা কিন্তু আলোচনা করব এখানে। ফার্স্টলি তোমরা দেখে নাও যে এটা কি বোঝায়, যে ইন্ডিয়ান পলিটিক্যাল নেচারটা কেমন, ঠিক আছে। এবার থার্ড পার্ট যদি দেখি, থার্ড পার্ট আমরা কি দেখবো, যে একটা টার্ম দেখছি জাস্টিস, ঠিক আছে, লিবার্টি, ইকুয়ালিটি আর ফ্রেটার্নিটি। এই চারটা যে টার্ম রয়েছে, ঠিক আছে, এটা যদি পার্ট থ্রি হয়, ঠিক আছে, তো এটা কি বোঝায় বেসিক্যালি, যে আমাদের গোল কি, এটা আমাদের গোল বোঝায়, আমাদের উদ্দেশ্য কি, আমাদের লক্ষ্য কি, বেসিক্যালি যে জাস্টিস কি প্রকারের জাস্টিস আমরা দেখবো, যে সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস প্রত্যেকটাই আমরা আলোচনা করব। দেন লিবার্টি কি ধরনের, লিবার্টি অফ থট এক্সপ্রেশন, বিলিফ, ফেথ অ্যান্ড ওরশিপ, এটা দেখবো, ঠিক আছে। ইকুয়ালিটি কি কি প্রকারের, যে ইকুয়ালিটি অফ স্টেটাস, ইকুয়ালিটি অফ অপরচুনিটি, ঠিক আছে, এটা দেখবো। অ্যান্ড ফ্রেটার্নিটি অর্থাৎ ভ্রাতৃত্ববোধ। এই চারটা বিষয় কিন্তু এখানে দেখবো। এবং ফোর্থ যে পার্টটা, ঠিক আছে, সেটা কি, যে 26 ডে অফ নভেম্বর 1949, অর্থাৎ এটা কি, যে এনেক্টমেন্ট ক্লজ যদি বলি, যে বেসিক্যালি এনেক্টমেন্ট ক্লজ কখন, বেসিক্যালি 26 অফ নভেম্বর 1949। সো এটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে। আর দুটোর মধ্যে তোমরা কনফিউজ হবে না, এনেক্টমেন্ট বলা যেতে পারে, বা ঠিক আছে, অর অ্যাডপশন যদি বলে, যে কত তারিখে বা কত, বা অ্যাডপ্টেড যাই হোক না কেন, এটা দুটোরই অ্যান্সার কিন্তু 26 নভেম্বর 1949 হবে, ঠিক আছে। আর যদি বলে যে কি, যদি এই টার্মটা বলে কমেন্স,
যদি কমেন্স বলে তাহলে কবে হবে? 26 jan, ঠিক আছে, 1950। সো এই দুটো বেসিক্যালি তোমরা মনে রাখবে, এখান থেকে কিন্তু তোমরা কনফিউশন করে দাও, আর এক্সামে কিন্তু অলরেডি 2022 এবং 23-এ কিন্তু এই কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয়েছিল। সো এটা মনে রাখবে। চলো এক এক করে যে বাকি পার্টগুলো রয়েছে, এই টার্মগুলো যে রয়েছে, এই টার্মগুলো মিনিং কি। তো ফার্স্টলি যে নেচার, ঠিক আছে, নেচার যদি দেখি, যে নেচারের মধ্যে কি ফার্স্টলি টার্ম দেখলাম, এখানে যদি আমি দেখি যে নেচার, ঠিক আছে, নেচারটা কেমন, তো এক একটা করে নেচার কিন্তু আমরা এখানে আলোচনা করব, ঠিক আছে। ফার্স্ট যদি এখানে দেখি যে ফার্স্ট নেচার আমি কেমন পেলাম, যে এখানে দেখব যে সভারিন, ঠিক আছে। সভারিন বেসিক্যালি সভারিন মানে কি, ঠিক আছে, অর্থাৎ সার্বভৌম। যে আমাদের দেশ স্বাধীন হয়েছিল 15ই আগস্ট 1947 সালে, তার আগে আমরা ব্রিটিশদের অধীনে ছিলাম, ঠিক আছে। আমাদের নিজস্ব কোনো সার্বভৌম অধিকার ছিল না। আহ, কোনো দেশের সাথে আমরা চুক্তি করব না, না আমাদের ট্রেড পলিসি কেমন হবে, ফরেন পলিসি কেমন হবে, আমাদের ইন্টারনাল পলিসি কেমন হবে, সবকিছুই কিন্তু কার আওতায় ছিল? ব্রিটিশদের আওতায় ছিল, তাই না? যখন আমরা স্বাধীনতা পাই তখন আমরা কি হই? সার্বভৌম হই, সভারেইন হই। আর সভারেইন হওয়ার জন্য বেসিক্যালি আমরা এখানে, হ্যাঁ, যখন তোমাদেরকে আরেকটা জিনিস এখানে পড়িয়ে দিই, যে স্টেটের, কোনো একটা দেশের স্টেট বলতে গেলে এর চারটা বৈশিষ্ট্য থাকে, ঠিক আছে। ফার্স্টলি এটা কি হবে? সভারেইন হবে। এটা কেমন হবে? সভারেইন হবে, অর্থাৎ সার্বভৌম হবে, অর্থাৎ নিজের ডিসিশন নিজে নিতে পারবে। আরেকটা কি হবে? যে এটার একটা টেরিটরি থাকবে, টেরিটরি থাকবে, এটার নির্দিষ্ট কিছু জনগণ থাকবে, ঠিক আছে। আরেকটা কি হবে? যে এটার ইন্ডিপেন্ডেন্ট গভর্নমেন্ট থাকবে, ইন্ডিপেন্ডেন্ট গভর্নমেন্ট হবে। সো এই তিনটা পার্ট, যে টেরিটরি, ইন্ডিয়ান যে টেরিটরি সেটা কিন্তু 15ই আগস্ট 1947-এর আগেই ছিল। সেখানে আমাদের এখানে এই ভারতের নির্দিষ্ট কিছু জনগণ বসবাস করতো এবং ইন্ডিপেন্ডেন্ট গভর্নমেন্টও ছিল। বেসিক্যালি এখানে আম, আমাদের প্রভিন্সিয়াল অটোনমি সেই মুহূর্তে দিয়ে দেওয়া হয়েছিল। সেই জন্য আমাদের প্রভিন্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট কিন্তু গভর্নমেন্টও ছিল, কিন্তু কি ছিল না আমাদের? সভারেইন ছিল না। সেই জন্য ভারত কিন্তু 1947 সালের আগে কিন্তু স্টেট না। সো এটা বেসিক্যালি মনে রাখবে সভারেইন থেকে, ঠিক আছে। এখনই কিছুদিন আগেই আমরা সভারেইন থেকে আরেকটা জিনিস মনে রাখতে পারি, যে ইউএস আমাদেরকে দমানোর জন্য বেসিক্যালি 50% প্লাস 50%, অর্থাৎ ডবল 50% একটা ট্যারিফ লাগিয়ে দেওয়া হয়েছিল, যাতে আমরা রাশিয়ার কাছ থেকে তেল অয়েল পারচেস না করি ডিসকাউন্টেড প্রাইস থেকে। কিন্তু ইন্ডিয়া সেই ট্যারিফ থাকা সত্ত্বেও কিন্তু রাশিয়া থেকে অয়েল পারচেস করেছে। সো বেসিক্যালি এটা আমাদের কি বোঝায়? আমরা সভারিন, ঠিক আছে। তো সভারিন আশা করি বুঝতে পারলে। সেকেন্ড যে ফিচার্স, সেকেন্ড ফিচার্সটা কি, সেটা যদি এখানে আমরা দেখি, সেকেন্ড ফিচার্স সোশ্যালিস্ট, ঠিক আছে। সোশ্যালিস্ট যদি টার্মটা দেখতে চাই, অরিজিনালি কিন্তু আমাদের প্রিএমএল এর মধ্যে ছিল না, ঠিক আছে। অরিজিনালি কিন্তু সোশ্যালিস্ট টার্ম আমাদের প্রিএমএল এর মধ্যে ছিল না। এটা 42nd যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976, 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটার মাধ্যমে কিন্তু আমাদের যে কনস্টিটিউশন, আমাদের যে প্রিএমএল, সেটাতে কিন্তু সোশ্যালিস্ট টার্মটা অ্যাড করা হয়। তাহলে কি এটা কোশ্চেন আসে যে আমরা কি আদৌ সোশ্যালিস্ট ছিলাম না? তেমনটা না, এই টার্মটা খালি আমাদের প্রিএমবেলে অ্যাড ছিল না। যে ইন্ডিয়া কিন্তু তার আগে থেকেই, মানে আমাদের সংবিধান যখন থেকে তৈরি হয় তখন থেকেই কিন্তু আমরা সোশ্যালিস্ট ছিলাম, ঠিক আছে। সো বেসিক্যালি এটা আমরা বুঝবো কিভাবে যে সোশ্যালিস্ট ছিলাম না? না, কারণ তার মধ্যে আমরা দেখবো যে আমাদের যে পার্ট পার্ট 4 রয়েছে, পার্ট 4 রয়েছে, ঠিক আছে। সেখানে কি দেখবো আমরা? যে আর্টিকেল 36 to 51 কি আছে, আমি কালকেই তোমাদেরকে বললাম, যে ডিপিএসপি রয়েছে, অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি রয়েছে। সেখানেই আমরা দেখবো যে ইন্ডিয়া ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, নির্দেশমূলক নীতিগুলো সবগুলোই কিন্তু আমাদের সোশ্যালিস্ট প্রিন্সিপাল। সো ইন্ডিয়া কিন্তু সোশ্যালিস্ট ছিল। আমাদের ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, ঠিক আছে, এফ ওয়াইপি যদি দেখি, ফার্স্ট যেটা 5 ইয়ার প্ল্যান, সেটাও কিন্তু আমাদের কি ছিল? সেটাও কিন্তু সোশ্যালিস্ট ছিল। সো বেসিক্যালি এই যে পিএমএল এই টার্মটা অ্যাড করার আগে থেকেও কিন্তু আমরা সোশ্যালিস্ট ছিলাম, ঠিক আছে। সোশ্যালিস্টের এক্সাম্পল গুলো কি? যেমন আমাদেরকে কি দেওয়া হয়? যে রাশন দেওয়া হয়, ঠিক আছে, ফ্রি রাশন দেওয়া হয়, যেটা 5 কিলো দেওয়া হয়, 5 কিলো চাল দেওয়া হয়, ঠিক আছে। আর কি রয়েছে? আমাদের যে মেডিকেল ফ্যাসিলিটিস রয়েছে, ঠিক আছে, মেডিকেল ফ্যাসিলিটিস যেমনটা রয়েছে, যেটা হসপিটাল ফ্রি ট্রিটমেন্ট সেখানে দেওয়া হয়। আর কি এক্সাম্পল বলতে পারি?
যে আর্টিকেল 21 এর মধ্যে রয়েছে যে 6 থেকে 14 বছর পর্যন্ত শিশুদের ফ্রি অ্যান্ড কম্পালসারি যে এডুকেশন রয়েছে, ঠিক আছে, সেটা রয়েছে। তো এরকম অনেকগুলো এক্সাম্পল কিন্তু রয়েছে, যেটা আমাদের নেচার প্রমাণ করে যে এটা হচ্ছে আমাদের সোশ্যালিস্ট একটা কান্ট্রি। ঠিক আছে, সোশ্যালিস্ট কান্ট্রি না, সোশ্যালিস্ট ফিচার্স আমাদের এখানে রয়েছে। সো সোশ্যালিস্ট বেসিক্যালি এই কনসেপ্টটা যখন তোমাদের যদিও এখানে নেই, যে কার্ল মার্কসের যখন মার্কসের আইডিওলজি থেকে বেসিক্যালি এটা প্রভাবিত। ঠিক আছে, এবার নেক্সট যেটা টার্ম দেখবো যে সভারিন সোশ্যালিস্ট, দেন দেখবো আরেকটা নাম কি দেখবো যে সেকুলার। ঠিক আছে, সেকুলার টার্মটা ঠিক একইভাবে 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমেই কিন্তু এখানে অ্যাড করা হয়। ঠিক আছে, 1976 এই টার্মটুকুও কিন্তু আমাদের প্রিএমবেলে এর আগে ছিল না। তাহলে কি সত্যি আমাদের যে কান্ট্রি সেটা কি সেকুলার ছিল না? যে 42তম যে সংবিধান কনস্টিটিউশন যে অ্যামেন্ডমেন্ট হয় 1976 সালে, তারপরেই কি আমাদের যে কান্ট্রি সেটা কি সেকুলার হয়েছে? ঠিক এমনটা না। আমরা যদি ফান্ডামেন্টাল রাইট যখন তোমাদেরকে পড়াবো, ফান্ডামেন্টাল রাইটস যখন পড়াবো, তখন সেখানে দেখবো যে ফান্ডামেন্টাল রাইটস এর যে পার্ট 25 থেকে 28 পর্যন্ত রয়েছে, যেটা কি বলে যে রিলিজিয়াস ফ্রিডমের কথা বলে, যেটা রিলিজিয়াস ফ্রিডমের কথা বলে, সেখানে দেখবো যে আমাদের কান্ট্রি অলরেডি কিন্তু সেকুলার। কিন্তু এই সেকুলার টার্মটা যখন আমরা ওয়ার্ল্ড পার্সপেক্টিভে দেখবো, এই সেকুলার টার্মটা কিন্তু যে আমাদের ওয়েস্টার্ন সেকুলারিজম, ঠিক আছে, ওয়েস্টার্ন সেকুলারিজম ভার্সেস যে আমাদের ইন্ডিয়ান, ঠিক আছে, ইন্ডিয়ান সেকুলারিজম বলি, তো তাহলে কিন্তু টার্মটা টোটালি ডিফারেন্স। ওয়েস্টার্ন সেকুলারিজমটা কেমন যদি আমি ফ্রান্সে, ব্রিটেনে, আমেরিকায় দেখতে যাই, বেসিক্যালি যে ফ্রান্সের সেকুলারিজমটা সেটা কি যে সেখানে স্টেট কি এগেনস্ট অফ রিলিজিয়ন, অর্থাৎ স্টেটের কোনো নির্দিষ্ট কোনো ধর্ম নেই। আর দ্বিতীয়ত কি যে প্রত্যেক ধর্মই কিন্তু স্টেটের ক্ষেত্রে ইকুয়াল, অর্থাৎ সেখানে ধর্ম এবং স্টেট দুটোই কিন্তু সেপারেশনে রয়েছে। ঠিক আছে, কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু দুটো সেপারেশনে নেই। যদিও ইন্ডিয়ান কোনো স্টেট রিলিজিয়ন নেই, ঠিক আছে, আমরা সেই টার্মে সেকুলার, কিন্তু যদি কোনো ধর্মের মধ্যে কোনো ধরনের ভুল থাকে, ঠিক আছে, বা সেটার একটা মিসকন্ডাক্ট হয় এবং জনগণের উপরে বা সেই ধর্মের মানুষদের উপরে আহ, কুপ্রভাব পড়ে সেটার, সেটা কিন্তু আমরা, সেটা ইন্ডিয়ান স্টেট কিন্তু সে বিষয়ে আইন তৈরি করতে পারে। ঠিক আছে, যেমনটা কি, যেমন আমরা এখানে এক্সাম্পল হিসাবে দেখবো যে ইন্ডিয়ানের ক্ষেত্রে যে ট্রিপল তালাক, ঠিক আছে, ট্রিপল তালাক এটা কি করা হয়েছে যে ব্যান করা হয়েছে, যদিও এটা ইনস্ট্যান্ট যেটা ট্রিপল তালাক সেটা ব্যান করা হয়েছিল, কারণ এটা মুসলিমরা মিস প্র্যাকটিস হিসাবে, মাল প্র্যাকটিস হিসাবে নিয়েছিল। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে যে সাবরিমালা টেম্পল, যে সাবরিমালা টেম্পল এন্ট্রি, ঠিক আছে, সেখানে যে লোয়ার কাস্টদের বা ওমেনদের যে এন্ট্রিটা ব্যান, এন্ট্রি করতে দেওয়া হতো না, সেটা কি করেছিল সুপ্রিম কোর্ট, সেটাতেও ব্যান করেছিল। সো বেসিক্যালি যখন আমরা দেখবো, এছাড়াও যদি আরো কোনো আমি এক্সাম্পল দেখি, যেমন আমরা দেখবো যে সতী প্রথা, ঠিক আছে, সতী প্রথা যেটা, সেটাকেও ব্যান করা হয়েছে। সো বেসিক্যালি গভর্নমেন্ট কি করবে ইন্ডিয়ান ক্ষেত্রে সেকুলারিজম থেকে কি, যে গভর্নমেন্ট অ্যাফার্মেটিভ অ্যাকশন নেবে যদি কোনো মিসকন্ডাক্ট থাকে তাহলে, কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিজ এর ক্ষেত্রে সেটা আমরা দেখি না। সো এটাই হচ্ছে বেসিক্যালি ডিফারেন্স। আর যদি বলি যে আমাদের কান্ট্রি কি প্রথম থেকে সেকুলার, হ্যাঁ, কনস্টিটিউশন তৈরি হওয়ার পর থেকে আমাদের কান্ট্রি কিন্তু সেকুলার, যদিও এই টার্মটা পরে অ্যাড করা হয়েছিল, কিন্তু অলরেডি এটা ফান্ডামেন্টাল রাইটসে আমাদের দেওয়া ছিল। ঠিক আছে, সো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে সভারিন সোশ্যালিস্ট সেকুলার। তারপর আমরা কি দেখবো, আরেকটা টার্ম যেটা দেখবো সেটা হচ্ছে ডেমোক্রেটিক। ঠিক আছে, সো ডেমোক্রেটিক টার্মটা দেখবো, ডেমোক্রেসি বেসিক্যালি কি বোঝায় যে পিপলস গভর্নমেন্ট, ঠিক আছে, পিপলস গভর্নমেন্ট অর্থাৎ জনগণের শাসন, জনগণ তাদের নির্দিষ্ট একজনকে ইলেক্ট করবে কার মাধ্যমে, ইলেক্ট করবে কার মাধ্যমে, ভোট দানের মাধ্যমে। আমরা জানি যে আর্টিকেল যে আমাদের 326 রয়েছে, 326 যেটা কি বলে যে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, অর্থাৎ 18 বছরের উপরে যে সমস্ত নাগরিকরা রয়েছে তারা কিন্তু ভোট দান করতে পারে আর্টিকেল 326 এর মাধ্যমে। আমরা ভোট দানের মাধ্যমে কাকে ইলেক্ট করি, এমপিদেরকে ইলেক্ট করি, এমএলএ দেরকে ইলেক্ট করি, ঠিক আছে, পঞ্চায়েতে ভোট দিই, আর যে সমস্ত ভোট দান হয় সেগুলোতে কিন্তু আমরা পার্টিসিপেট করি। ঠিক আছে, তো এমপি ইলেক্ট করে সেখান থেকে কি হয়, পিএম হয়, ঠিক আছে, এমএলএ থেকে কি হয়, সিএম হয়। সো বেসিক্যালি কি হয় যে ডেমোক্রেসি বলতে কি পিপলস গভর্নমেন্ট, অর্থাৎ আমরা যে আমাদের শাসক কে হবে, আমরা কার মাধ্যমে রুল হব, ঠিক আছে, তাকে ইলেক্ট করি। বেসিক্যালি ডেমোক্রেসি বলতে এটাই বোঝায় যে পিপলস গভর্নমেন্ট, অর্থাৎ জনগণের শাসন, জনগণের দ্বারা ইলেক্টেড একজন রিপ্রেজেন্টেটিভ যে তাদের কি করবে, ল তৈরি করবে। বেসিক্যালি ডেমোক্রেসি আরেকটা যে ফেমাস
আব্রাহাম লিঙ্কনের এখানে একটা কোট রয়েছে যে ডেমোক্রেসি ইজ বাই দ্য পিপল ফর দ্য পিপল অফ দ্য পিপল, অর্থাৎ জনগণের দ্বারা জনগণের জন্য জনগণের শাসন, সেটাই হচ্ছে ডেমোক্রেসি। সো আশা করি বুঝতে পারলে যে ডেমোক্রেসি বিষয়টা কি। এখান থেকে ডেমোক্রেসি থেকে আরেকটা জিনিস তোমরা মনে রাখতে পারো, যেটা হঠাৎ করে আমার মাথায় নক করলো, যে বেসিক্যালি ডেমোক্রেসি আরেকটা আমরা নেক্সট স্লাইডেই আমি লিখিয়ে দিই। একটা হচ্ছে ডাইরেক্ট ডেমোক্রেসি, ঠিক আছে, একটা ডাইরেক্ট ডেমোক্রেসি পাবো, ঠিক আছে। এর ডিটেলসে তোমাদেরকে যেতে হবে না, জাস্ট এক্সাম্পলটা মনে রাখবে এটা কোথায় পাওয়া যায়, ঠিক আছে, সুইজারল্যান্ড, ঠিক আছে। আর যদি আরেকটা ইনডাইরেক্ট ডেমোক্রেসির এক্সাম্পল যদি বলি, সেটা আমাদের ইন্ডিয়া, ঠিক আছে। সো ডাইরেক্ট ডেমোক্রেসি কিন্তু এটা এক্সামে কিন্তু এমসিকিউ হিসাবে আসে। আর ইনডাইরেক্ট যেহেতু ইন্ডিয়া, সেই জন্য এটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট ডাইরেক্টটা মনে রাখবে সেটা কি, সুইজারল্যান্ড, ঠিক আছে। আরেকটা টার্ম যেটা মনে আমাদের বাকি ছিল সেটা কি বলতো। ফার্স্টলি আমরা দেখলাম কি, সভারেন দেখলাম, সোশ্যালিস্ট দেখলাম, সেকুলার দেখলাম, ফোর্থ টার্ম দেখলাম কি, ডেমোক্রেটিক। আরেকটা টার্ম দেখবো, এখানে আমরা দেখে নিচ্ছি নেক্সট স্লাইডে, সেটা হচ্ছে কি, রিপাবলিক। রিপাবলিক বেসিক্যালি বলতে বোঝায় প্রজাতন্ত্র, অর্থাৎ এখানে দুটো জিনিস পাবো, দুটো টার্ম পাবো, ঠিক আছে। একটা পাবো হেড অফ দ্য স্টেট, ঠিক আছে। আরেকটা টার্ম পাবো হেড অফ দ্য গভর্নমেন্ট, ঠিক আছে। তো ইন্ডিয়ার ক্ষেত্রে যদি বলি যে হেড অফ দ্য স্টেট কি, লাস্ট ক্লাসেও এটা নিয়ে আমি বলেছিলাম যে হেড অফ দ্য স্টেট আমাদেরকে প্রেসিডেন্ট, তাই না। আমাদের হেড অফ দ্য স্টেটকে প্রেসিডেন্ট, আর হেড অফ দ্য যদি গভর্নমেন্টের কথা বলি তাহলে কি, পিএম। কিন্তু এটা হচ্ছে কি আমাদের ইন্ডিয়ান ক্ষেত্রে, ইন্ডিয়ান পার্সপেক্টিভে। যদি ইংল্যান্ডের ক্ষেত্রে দেখি আমি, ইংল্যান্ডের ক্ষেত্রে কি, যে এইচও, ইয়েস, হেড অফ দ্য স্টেটকে তিনি হবেন কে, যে মোনার্ক, মোনার্ক। আর এখানে হেড অফ দ্য এইচওজি, যদি হেড অফ দ্য গভর্নমেন্ট বলি, তাহলে এখানে কি হবে, পিএম। সো এটা বেসিক্যালি মনে রাখবে। সো ইংল্যান্ডে বলা হয়ে থাকে যে ইংল্যান্ডে কি রয়েছে, পার্লামেন্টারি মোনার্কি। সো ইংল্যান্ডে কি পাবো, পার্লামেন্টারি পার্লামেন্টারি মোনার্ক, ঠিক আছে। সো এটা বেসিক্যালি মনে রাখবে এখান থেকে। নেক্সট আমরা দেখব, সো এখানে আমাদের কি পার্টটুকু শেষ হলো, যে ইন্ডিয়ান যে আমাদের নেচার পার্টটুকু কিন্তু এখানে আমাদের শেষ হলো। আশা করি সবাই নোট ডাউন করে নিয়েছো। নেক্সট পার্ট আমাদের এখানে কি বেঁচেছিল, আমরা বেঁচেছিল কি, যে আমাদের গোল কি, এম আমাদের কি, ঠিক আছে, আমাদের লক্ষ্যটা কি বেসিক্যালি আমাদের কনস্টিটিউশনের, ঠিক আছে। তো ফার্স্ট লক্ষ্য আমি কি দেখবো, যে এখানে কি রয়েছে, জাস্টিস। জাস্টিস কয় প্রকারের এখানে দেখবো, যে সোশ্যাল কি ধরনের জাস্টিস আমরা এনসিওর করতে চাই, সোশ্যাল, ইকোনমিক আর পলিটিক্যাল জাস্টিস, তাই না। তো ফার্স্ট যেটা টার্ম দেখবো, সেটা আমরা কি দেখবো, জাস্টিস। জাস্টিস কয় প্রকারের এখানে আমরা দেখবো, তাই না। এখানে ফার্স্ট যেটা দেখবো, সোশ্যাল জাস্টিস। সোশ্যাল জাস্টিস, সোশ্যাল জাস্টিস আমরা কিভাবে এনসিওর করতে পারি। তো সোশ্যাল জাস্টিসের এক্সাম্পল যদি আমি তোমাদেরকে বলি, এখানে বেসিক্যালি যে সোশ্যাল জাস্টিসের এক্সাম্পল তোমাদের কি হবে, হ্যাঁ, আমাদের আর্টিকেল 14 থেকে 18 যে পার্টটুকু রয়েছে, সেটা কি আমাদের সোশ্যাল জাস্টিস এনসিওর করে। যখন ফান্ডামেন্টাল রাইট তোমাদেরকে পড়াবো, যে আর্টিকেল 14 to 18 রাইট টু ইকুয়ালিটি রয়েছে, ঠিক আছে, এটা বেসিক্যালি কি এখানে দেওয়া রয়েছে, রাইট টু ইকুয়ালিটি, ঠিক আছে। এই পার্টটুকু আমাদের সোশ্যাল জাস্টিস এনসিওর করে, ঠিক আছে। যখন ফান্ডামেন্টাল রাইট তোমাদেরকে পড়াবো সোশ্যাল জাস্টিস বিষয়ে আরো ডিটেলস এখানে কিন্তু তোমাদের আলোচনা করব, ঠিক আছে। এখানে ডিটেলস তোমাদেরকে বলছি না, কারণ এক্সাম পার্সপেক্টিভ অত ডিটেলস তোমাদের ইম্পর্টেন্ট না। দেন আমি দেখবো সোশ্যাল জাস্টিস, দেন ইকোনমিক জাস্টিস। ইকোনমিক জাস্টিসের ক্ষেত্রে যদি দেখি, এখানে ইকোনমিক জাস্টিসের ক্ষেত্রে বেশ কিছু টার্ম রয়েছে, যেমন আর্টিকেল 16 যদি দেখি, এর মধ্যে আর্টিকেল 14 রয়েছে, দেন 15, 16 রয়েছে। 16 এর মধ্যে রয়েছে কি, রাইট টু অপরচুনিটি রয়েছে, ঠিক আছে, যে জবের ক্ষেত্রে কোনো রকম ডিসক্রিমিনেশন করা হবে না, ঠিক আছে। এই পার্টটুকু রয়েছে, কোন কোন বেসিসে রয়েছে, যে রিলিজন, কাস্ট, রিজন, এই সমস্ত 7টা ভাগ রয়েছে, যে এই সমস্ত 7টা ভাগের উপর ডিপেন্ড করে কার উপর ডিসক্রিমিনেট করা যাবে না সরকারি জবের ক্ষেত্রে। সো এটা আমাদের ইকোনমিক একটা কারণ, আমরা জব পেলে ইকোনমিক স্টেবিলিটি আসবে। সো এখান থেকে আমাদের ইকোনমিক জাস্টিস এনসিওর হয়। এছাড়াও যখন আমি তোমাদের ডিপিএসপি পড়াবো,
ঠিক আছে? সেখানে আমি দেখব ডিপিএসপির মধ্যে আর্টিকেল 39 বি রয়েছে অ্যান্ড আর্টিকেল 39 সি রয়েছে। ঠিক আছে? আর্টিকেল 39 বি অ্যান্ড সি এ কি বলা হয়েছে? আর্টিকেল 39 বি এর ক্ষেত্রে যদি আমি যাই, সেখানে আমরা দেখব যে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সের কথা বলা হয়েছে। ঠিক আছে? আর্টিকেল 39 বি এ কি রয়েছে? এখানে যে দেখি 39 বি, এখানে বলা হয়েছে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস, অর্থাৎ যে সমস্ত রিসোর্স রয়েছে তার যাতে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন হয়, সেটা কিন্তু 39 বিতে বলা হয়েছে। আর যদি সি এর কথা বলি, সেখানে কি বলা হয়েছে যে এখানে প্রিভেনশন অ্যান্ড কনসেন্ট্রেশন অফ ওয়েলথ ইনটু ফিউ হ্যান্ডস। ঠিক আছে? বাট আমরা বর্তমানে কি দেখি, এখানে কি বলা হয়েছে আরেকবার তোমরা দেখো, যে প্রিভেনশন অ্যান্ড কনসেন্ট্রেশন অফ ওয়েলথ ইনটু ফিউ হ্যান্ডস, অর্থাৎ কিছু মানুষের হাতে যাতে খুব বেশি পরিমাণে ওয়েলথ কনসেন্ট্রেশন না হয়ে যায়, জমা না হয়ে যায়, সেটা কিন্তু প্রিভেন্ট করার দায়িত্বকার স্টেটের। কিন্তু যদি বর্তমানে আমরা দেখি যে ইন্ডিয়ার পার্সপেক্টিভে এবং ওয়ার্ল্ড পার্সপেক্টিভে 10% মানুষের কাছে প্রায় 90%-এর বেশি ওয়েলথ কিন্তু অ্যাকিউমুলেট হয়ে গেছে। সো এটা একটা কিন্তু চিন্তার বিষয়। সো এটা হচ্ছে আমাদের কি, যে ইকোনমিক জাস্টিস। সো এই অনুযায়ী যদি আমরা দেখি যে ইকোনমিক জাস্টিস কিন্তু এনশিওর হচ্ছে না, কিন্তু বেসিক্যালি আমরা বলবো যে হ্যাঁ, এর মাধ্যমে এই ফিচার্সগুলোর মাধ্যমে কিন্তু আমাদের ইকোনমিক জাস্টিসের কথা বলা হয়েছে। আরেকটা জাস্টিসের কথা কি যে দেখবো আমরা, একটা হচ্ছে পলিটিক্যাল জাস্টিস। তো পলিটিক্যাল জাস্টিসটা আমরা কিভাবে পাবো? তোমাদের অলরেডি বললাম যে আর্টিকেল 326 এর মাধ্যমে আমরা কি পাই? রাইট টু, পুরোটাই লিখি, রাইট টু ভোট, তাই না? তো এটা কি আমাদের পলিটিক্যাল জাস্টিস, কারণ আমরা ভোট দান করতে পারছি। আমাদের ভোটদানের অধিকারটা কেমন? এটা হচ্ছে আমাদের পলিটিক্যাল জাস্টিস। সো জাস্টিস বিষয়টা তোমরা বুঝতে পারলে যে এখানে যে টার্মটা রয়েছে জাস্টিস, কি প্রকারের জাস্টিস আমরা এখানে দেখে থাকি। নেক্সট আমরা যদি দেখি, তোমাদের আরো দুই প্রকারের টার্ম দেখলাম। ফার্স্টলি জাস্টিস দেখলাম, দেন লিবার্টি দেখবো, তাই না? সেকেন্ড টার্ম আমরা কি দেখলাম গোলের মধ্যে, যে লিবার্টি। সো লিবার্টি কি ধরনের, স্বাধীনতা কি ধরনের? তো ফার্স্টে দেখবো লিবার্টি অফ ফেথ। ঠিক আছে? লিবার্টি অফ ফেথ, থট, বিলিফ অ্যান্ড এক্সপ্রেশন, এই ধরনের আমরা লিবার্টি পাই। তো লিবার্টি অফ ফেথ, ঠিক আছে, লিবার্টি অফ থট অ্যান্ড লিবার্টি অফ বিলিফ, এটা যদি আমি দেখি তাহলে আর্টিকেল 25 এর মধ্যে এটা কিন্তু মেনশন রয়েছে, যেটা আমাদের ফান্ডামেন্টাল রাইট। ঠিক আছে? যদি এক্সপ্রেশনের কথা বলি, আর্টিকেল 19(1) এর মধ্যে দেখব যে আমরা যে কোনো জিনিস কিন্তু এক্সপ্রেস করতে পারি। ঠিক আছে? যেমন আমি এখানে এক্সপ্রেস করছি কি, তোমাদের একটা ক্লাস নিচ্ছি, এখানে আমার নিজের মনোভাব এক্সপ্রেস করছি। তুমি ফেসবুকে কোনো একটা পোস্ট দিচ্ছ, নিজের ইনস্টাগ্রামে পোস্ট দিচ্ছ, যে আমাদের নিউজ চ্যানেলগুলো চলছে, সমস্ত কিছুই কিন্তু আর্টিকেল 19(1) এর মাধ্যমে চলছে, যে ফ্রিডম অফ এক্সপ্রেশনের মাধ্যমে। ঠিক আছে? সো এখানে ফ্রিডম অফ এক্সপ্রেশন রয়েছে। সো এটা আমাদের এনশিওর করার একটা গোল রয়েছে লিবার্টির মাধ্যমে। সো বুঝতে পারলে এখানে লিবার্টি বিষয়টা কি বলা হয়েছে। এবার যদি থার্ড আমি ফিচার্স একটা দেখি, যে লিবার্টি, আমরা ফার্স্টলি দেখলাম জাস্টিস, দেন লিবার্টি, দেন আমাদের রয়েছে ইকুয়ালিটি। সো ইকুয়ালিটি দুই প্রকারের এখানে বলা হয়েছে। ঠিক আছে? ইকুয়ালিটি ফার্স্টলি অপরচুনিটি বলা হয়েছে। ঠিক আছে? অপর সো অপরচুনিটি জিনিসটা আমি পাবো কিভাবে? যেমন আমি অলরেডি তোমাদেরকে বললাম যে আর্টিকেল 16 এর মধ্যে এটা বলা হয়েছে যে জবের ক্ষেত্রে সবাই ইকুয়ালিটি অফ অপরচুনিটি পাবে। সো বেসিক্যালি ইকুয়ালিটি অফ অপরচুনিটি এখান থেকে আমরা দেখলাম। তারপরে আরেকটা কি দেখবো, যে ইকুয়ালিটি অফ অপরচুনিটি দেখবো, আরেকটা দেখবো যে ইকুয়ালিটি অফ স্ট্যাটাস। ঠিক আছে? দুটো টার্ম, ইকুয়ালিটি অফ অপরচুনিটি দেখলাম, আরেকটা দেখবো ইকুয়ালিটি অফ স্ট্যাটাস। ইকুয়ালিটি অফ স্ট্যাটাস কোথায় এনশিওর করা হয়েছে? যদি আর্টিকেল 17 দেখি, যে সেখানে আমরা দেখবো কি, রাইট এগেনস্ট আনটাচেবিলিটি, অর্থাৎ আনটাচেবিলিটি করা যাবে না। ঠিক আছে? যে ছুঁয়াছুত একটা দেখে থাকি, যে কাউকে আমরা বলি যে এর ছায়া পড়লে আমাদের ধর্ম বিভ্রান্ত হয়ে যাবে, বা এর জুতা খাওয়া যাবে না। ঠিক আছে? এই ধরনের বিষয়গুলো যে মিসকন্ডাক্ট সমাজে প্র্যাকটিস রয়েছে, সেটা হচ্ছে আনটাচেবিলিটি। ঠিক আছে? সো এটার
রাইট? কত নম্বর আর্টিকেলে দেওয়া হয়েছে যে কেউ যদি আনটাচেবিলিটি প্র্যাকটিস করে তাকে কিন্তু পানিশমেন্ট হবে। ঠিক আছে? তো আর্টিকেল 17 এটা দেওয়া রয়েছে। তো এইভাবে আমরা ইকুয়ালিটি এনশিওর করি। এবার 4th যে পার্টটুকু ছিল সেটা কি? লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি। ফ্র্যাটার্নিটি। ঠিক আছে? ফ্র্যাটার্নিটি বেসিক্যালি এটা সিম্পলি ব্রাদারহুড। যেমন আমরা দেখি যে বেসিক্যালি ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ যখন হয় তখন কিন্তু আমরা একে অপরকে ব্রাদারহুড, যে সহভাতৃত্ববোধ যেটা, সেটা আমরা ফিলিং প্রকাশ করি। সেটা কি? আমাদের ফ্র্যাটার্নিটি। বা যখন আমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে অন্য কোনো রাজ্যে যাই বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে অন্য কোনো দেশে যাই, তখন কিন্তু আমাদের সেম দেশের বা সেম রিজনের যদি কোনো ব্যক্তির সাথে বা সেম ভাষার কোনো মানুষের সাথে আমাদের আলাপ হয়, তাকে যদি আমরা নাও চিনি, অটোমেটিকলি একটা কানেকশন আমাদের চলে আসে। তাকে ভালো মন্দ আমরা জিজ্ঞাসা করি বা কথা বলতে থাকি। সো বেসিক্যালি এই জিনিসটাই কিন্তু আমাদের ফ্র্যাটার্নিটি। সো আশা করি বুঝতে পারলে যে কনস্টিটিউশনের যে সমস্ত পার্টগুলো রয়েছে, আমি যত ইজিলি হোক তোমাদেরকে এখানে ডিসকাস করার চেষ্টা করলাম। সো আরেকবার তোমরা এখানে আমাদের যে প্রিএমবেল এর পার্টটুকু আমরা এখানে ডিসকাস করার চেষ্টা করলাম, এবং তোমাদেরকে এক্সাম পার্সপেক্টিভে যত ধরনের কোশ্চেন হয় সেটা কিন্তু আমি অলরেডি এখানে নোট করিয়ে দিয়েছি। এছাড়াও আমি কিছু তোমাদেরকে ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে দেবো, আর কিছু হোমওয়ার্ক দেবো। তো এখান থেকে কিছু ফার্স্টলি আমি বেসিক ফ্যাক্ট দেখে নেবো, যেটা এক্সাম রিলেটেড খুব ইম্পর্টেন্ট। সো বেসিক ফ্যাক্টস গুলো কি এখান থেকে, যেটা ক্যালিগ্রাফারকে প্রেম বিহারী নারায়ণ রায়জাদা, এটা মনে রাখবো। ঠিক আছে? তিনি যে অরিজিনাল আমাদের কনস্টিটিউশন ছিল সেটা বাই হ্যান্ড, হাতের মাধ্যমে রোড করেছেন, ইন ইটালিক স্টাইল, যে ইটালিক স্টাইলটা একটু লেখাটা একটু বাঁকা বাঁকা হয়ে যায়। ঠিক আছে? বেসিক্যালি সেই স্টাইলে, এবং তিনি কোনো টাকা নেননি। সো বেসিক্যালি এখান থেকে নামটা মনে রাখবো, প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। তিনি হাতে লিখেছিলেন এবং ইটালিক স্টাইলে তিনি কি ক্যালিগ্রাফার। ঠিক আছে? চিফ আর্টিস্ট কে ছিল, সেটা হচ্ছে নন্দলাল বোস। ঠিক আছে? টিম কোথাকার? আমাদের শান্তিনিকেতন যে রয়েছে সেখানকার। সো এটা মনে রাখবো। দ্য প্রিএমবেল এর আর্টিস্ট কে? ঠিক আছে? দ্য বেফর রাম মনোহর সিনহা, এটা মনে রাখবো। ঠিক আছে? এমব্লেম আর্টিস্ট দ্য দীনানাথ ভার্গাভা। ঠিক আছে? আমাদের যে ন্যাশনাল এমব্লেম রয়েছে সেটা কি? লায়ন ক্যাপিটাল, এটা মনে রাখতে পারো এখান থেকে। সেটা কোথা থেকে, লায়ন ক্যাপিটালটা কোথা থেকে নেওয়া হয়েছে? যে অশোকান পিলার ইনস্ক্রিপশন, সেখান থেকে। সো আরেকটা জিনিস রয়েছে যে আমাদের আর্কিটেক্টকে, কনস্টিটিউশনের যদি আর্কিটেক্টকে, বি আর আম্বেদকর। ঠিক আছে? তেনাকে কি বলা হয়েছে? ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেটা মনে রাখবো। আর তিনি চেয়ারম্যান কোথাকার ছিলেন? ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন। আরেকটাই মনে রাখবো এখান থেকে, সব থেকে বেশি ইম্পর্টেন্ট এটা আর এটা। ঠিক আছে? এটা মনে রাখবো যে ডিউরেশনটা কত লেগেছিল আমাদের কনস্টিটিউশন তৈরি হতে, সেটা 2 বছর 11 মাস 18 দিন। ঠিক আছে? দ্য অরিজিনাল কপিস অফ দ্য কনস্টিটিউশন কারেন্টলি প্রিজার্ভ, তো কোথায় প্রিজার্ভ করা হয়েছে? যা হিলিয়াম ফিল্ড কেস ইন দ্য পার্লামেন্টারি লাইব্রেরি। তো হিলিয়াম ফিল্ড একটা কেস রয়েছে, একটা বক্স রয়েছে, হিলিয়াম দিয়ে এই জন্যই ফিল করে রাখা হয় যাতে অক্ষরগুলো দীর্ঘদিন প্রোটেক্ট থাকে, সেখানে বাইরের কোনো প্রভাব যাতে না পড়ে। আমরা দেখেছি যখন নোটস বানাই তখন 1 বছর 2 বছর পরেই সেখানে যদি একটু জল পড়ে বা জল না পড়লেও লেখাগুলো কিন্তু বিকৃত হয়ে যায়। কিন্তু যদি সেটাকে হিলিয়াম ফিল্ড একটা কেসের মাধ্যমে বক্স করে প্রিজার্ভ করে রাখা হয়, তাহলে সেটা কিন্তু কোনো ধরনের বিকৃত হবে না। সো সেই জন্যই এটা প্রিজার্ভ করে রাখা হয়েছে এইভাবে হিলিয়াম বক্স ফিলের মাধ্যমে। আর কনস্টিটিউশনের যে অ্যাডভাইসারি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ, আমাদের যে কনস্টিটিউশনাল অ্যাডভাইসার টু দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, অর্থাৎ যে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে কনস্টিটিউশনাল অ্যাডভাইজার, তিনি কে ছিলেন? স্যার বি এন রাও। ঠিক আছে? এটা মনে রাখতে পারো। আশা করি বুঝতে পারলে বেসিক ফ্যাক্টস গুলো এখান। তারপরে তোমাদের বেশ কিছু আমি এখানে হোমওয়ার্ক দিয়েছি। এই হোমওয়ার্ক গুলো তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এপিজেএসসি, সেখানেই তোমরা কিন্তু এটার আনসার গুলো পেয়ে যাবে। এছাড়াও তোমরা চাইলেই কিন্তু এটা কমেন্টের মাধ্যমে প্রত্যেকটার আনসার দিতে পারো। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস, দ্য ফার্স্টলি কোশ্চেন কি রয়েছে? হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ নট অরিজিনালি দ্য পার্ট অফ দ্য প্রিএমবেল। এর মধ্যে এই যে টার্ম গুলো ছিল, ঠিক আছে, এই টার্ম যে রিপাবলিক, জাস্টিস, সেকুলার এবং লিবার্টি, এটা অরিজিনাল ওয়াজ নট অরিজিনালি দ্য পার্ট অফ দ্য প্রিএমবেল। 1950 সালে যে আমাদের প্রিএমবেল ছিল তার অরিজিনাল পার্টে কোনটা ছিল না? ঠিক আছে? কোনটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড করা হয়েছিল, বেসিক্যালি সেটাই। দেন অবজেক্টিভ রেজলিউশন, যেটা বললাম, মুভ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বাই হোম, কার মাধ্যমে সেটা অবজেক্টিভ রেজলিউশন মুভ করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, ইন হুইচ ফেমাস কেস ডিড দ্য সুপ্রিম কোর্ট হোল্ড দ্যাট দ্য প্রিএমবেল ইজ দ্য পার্ট অফ দ্য কনস্টিটিউশন? কোন কেসের মাধ্যমে প্রিএমবেল যে কনস্টিটিউশনের পার্ট সেটা বলা হয়েছিল? ঠিক আছে? Then ideals of the liberty, equality and fraternity in the preamble are borrowed from, যে লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, এটা কোথা থেকে বড় করা হয়েছে? নেক্সট যদি বলি, কোশ্চেন কি রয়েছে? হাউ মেনি টাইমস হ্যাজ দ্য প্রিএমবেল হ্যাজ বিন অ্যামেন্ডেড সো ফার? কতবার আমাদের প্রিএমবেল অ্যামেন্ড করা হয়েছে? দ্য ওয়ার্ড সোশ্যালিস্ট অ্যান্ড দ্য সেকুলার ওয়ার ইনসার্টেড ইন দ্য প্রিএমবেল বাই হুইচ অ্যামেন্ডমেন্ট? কত নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সেকুলার অ্যান্ড সোশ্যালিস্ট টার্মটা অ্যাড করা হয়েছে?
হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট সিকুয়েন্স অফ দ্য কিওয়ার্ডস ইন দ্য প্রিএমবেল, এর মধ্যে কোনটা কারেক্ট সিকুয়েন্স আমাদের প্রিএমবেলের মধ্যে, ঠিক আছে। দ্য ডেট অফ দ্য 26 নভেম্বর 1949 ইজ দ্য প্রিএমবেল সিগনিফাইজ, কোনটা সিগনিফাইজ করে বেসিক্যালি, এটা তোমরা এখান থেকে করতে পারো। আরেকটা জিনিস এখানে আমার যেটা মিস হয়ে গেছিল সেটা হচ্ছে কেস ল, ঠিক আছে। প্রিএমবেল সম্পর্কে বেশ কিছু কেস ল রয়েছে। যদি ফার্স্টলি বলি যে প্রিএমবেল ওয়াজ আ পার্ট অফ দ্য কনস্টিটিউশন অর নট, ইন ফার্স্টলি একটা কেস পাবো, ঠিক আছে। সেটা হচ্ছে বেরুবারি কেস, বেরুবারি ইউনিয়ন কেস 1960। এই 1960 এই কেসের মাধ্যমে বলা হয়েছিল যে আমাদের যে প্রিএমবেল, ঠিক আছে, আমাদের যে প্রিএমবেল এটা কিন্তু আমাদের কনস্টিটিউশনের পার্ট না, এটা আমাদের কনস্টিটিউশনের পার্ট না, ঠিক আছে। ফার্স্টলি সেটা বলা হয়েছিল। এবং সেকেন্ড যদি আমি একটা ফেমাস ল্যান্ডমার্ক কেস, সেটা হচ্ছে কেশবানন্দ ভারতী কেস, এটা 1973। এর মাধ্যমে সুপ্রিম কোর্ট রায় দেয় যে ইয়েস, প্রিএমবেল ইজ দ্য পার্ট অফ কনস্টিটিউশন, প্রিএমবেল কনস্টিটিউশনের পার্ট, এবং যদি যেহেতু এটা কনস্টিটিউশনের পার্ট, ইট ক্যান বি অ্যামেন্ডেড, ইট ক্যান বি ইট ক্যান বি অ্যামেন্ডেড, যেহেতু কনস্টিটিউশনের পার্ট, সো আমরা অ্যামেন্ড করতে পারি। সেই অনুযায়ী আমরা দেখলাম 1976 এ কত নম্বর অ্যামেন্ডমেন্ট, সেটাও তো কোশ্চিন আছে, সো এখানে আর আমি রিপিট করছি না সেটা, যে 1976 এ কিন্তু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এখানে 3টে টার্ম অ্যাড করা হয়। আমি 2টো টার্ম বলেছি, আরেকটা টার্ম অ্যাড করা হয়, সেটাও কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে। আর এখান থেকে আরেকটা কোশ্চেন তোমরা এখানে দেখতে পারলে, দেখলে যে হ্যাঁ, the ideas of the liberty, equality and fraternity in the preamble are borrowed from the liberty, equality আর fraternity, এটা কোথা থেকে বড় করা হয়েছে, এটার অ্যান্সার যদি আমি বলে নিই, সো এটা তোমাদেরকে বলে দিই, এটা ফ্রেঞ্চ রেভলিউশন থেকে বড় করা হয়েছে, ঠিক আছে। সো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের প্রিএমবেলের ফার্স্ট, আমাদের কনস্টিটিউশন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বা পলিটি যে ফার্স্ট টপিক, সেটা ছিল প্রিএমবেল। সো ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন করে নিতে পারো। সেখানে আমাদের যে ডেইলি বেসিসে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস চলছে, সেটাতে তোমরা পার্টিসিপেট করতে পারো। আর যে কোনো প্রকারের নোটস কিন্তু আমরা সেখানেই প্রোভাইড করছি, এই আনসারগুলোও কিন্তু সেখানেই প্রোভাইড করব। সো এখনই তোমরা যারা জয়েন করোনি সেটা জয়েন করতে পারো। আমাদের অ্যাডমিশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। যে কোনো ধরনের কোয়ারিজ থাকলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো বা মেসেজ করতে পারো তোমরা, ঠিক আছে। আমাদের ব্যাচের যে ফ্যাসিলিটিসগুলো কী কী, সেটা হচ্ছে তোমাদের কি, যে উইকলি 4 to 5 ডেজ তোমাদের লাইভ ক্লাস হবে, ঠিক আছে। এছাড়াও কি আছে, আমাদের মক টেস্ট রয়েছে। মক মক টেস্টটা কি প্রকারের হবে, সিবিটি বেসড, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট, যেই টেস্টটা তোমাদের সিইউ এলইটির জন্য হয়ে থাকে, ঠিক একই প্রকারের রেপ্লিকা হিসেবে আমরা কিন্তু কম্পিউটার বেসড টেস্টটা নিব, যেটা তোমরা নিজেদের কম্পিউটার থেকে, পিসি থেকে বা তোমাদের যে ফোন রয়েছে সেখান থেকেও তোমরা পার্টিসিপেট করতে পারো। এটা কি উইকলি বেসিসে হবে, ঠিক আছে। এছাড়াও আমাদের আর কি ফ্যাসিলিটিস থাকছে, থাকছে মেন্টারশিপ থাকছে, তোমাদের ডাউট সলভিং ক্লাস থাকছে। এই ধরনের ফ্যাসিলিটিসগুলো কিন্তু আমাদের কাছে থাকছে। সো আর প্রত্যেক আমাদের সাবজেক্টে আলাদা আলাদা ফ্যাকাল্টিস রয়েছে। সো আমি যে সবগুলোই সাবজেক্ট নেব সেটা না। আর আমাদের ক্লাস কিন্তু শনি রবিবার, বাকি ইনস্টিটিউশনের যেমন শনি রবিবারই শুধু ক্লাস হয় তেমনটা না, সপ্তাহে 4 থেকে 5 দিন কিন্তু ক্লাস হবে, প্রত্যেকদিন একটা করে হলেও কিন্তু ক্লাস হবেই। আর রবিবার বা শনিবার তোমাদের থাকছে কি, মক টেস্ট। সো এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করে এখনই নিজের অ্যাডমিশনটা এনসিওর করতে পারো। আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তোমাদের সিটিজেনশিপ নিয়ে আমরা আলোচনা করব। ও সরি, নেক্সট ক্লাসে আমরা ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি সম্পর্কে আলোচনা করব, যেটা কনস্টিটিউশনের ফার্স্ট পার্ট রয়েছে, আর্টিকেল 1 to 4। সো স্টে টিউন ফর দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।